আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিগত ক্লাসে আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম। আমরা একটা ম্যাথের মাধ্যমে দেখেছিলাম যে হচ্ছে লেনদেন কিভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে। তো আজকে আমরা আরেকটা ম্যাথের মাধ্যমে আমরা দেখব যে হচ্ছে লেনদেন কিভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে। আমাদের হিসাব বিজ্ঞান পরবর্তী ধাপগুলোতে যাইতে হলে এই যে আমাদের যে হিসাব সমীকরণ এটা খুব ভালোভাবে বুঝতে হবে। এখানেই হচ্ছে আমরা হিসাবে গেলে আমরা মোটামুটি দেখবো যে মধ্যে হিসাব চক্র থাকে। সেই হিসাব চক্রের মধ্যে এটা হচ্ছে ২য় নম্বর ধাপ। সো আমরা ২য় নম্বর ধাপে আছি। তো এই ধাপটা খুব ভালোভাবে বুঝতে হবে, বিশ্লেষণ করতে হবে পরবর্তী ধাপগুলোতে যাইতে হইলে। সো আর কথা না বাড়াই আমরা আমাদের আলোচনায় আসি। ওকে, এখানে যে ম্যাথটা দেওয়া আছে এটাও নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের মূল পাঠ্য বই সৃজনশীলের একটা ম্যাথ। আমি এই ম্যাথগুলো মানে এখানে যে ম্যাথের যে ঘটনাগুলো দেওয়া আছে এই ঘটনাগুলো লেনদেন হয় কিনা সেটা প্রুভ করব। দেন হচ্ছে সেটা বিশ্লেষণের মাধ্যমে আমাদের হিসাব সমীকরণে কিভাবে প্রভাবিত করে সেটা দেখব। ওকে, তো প্রথম যেটা বলা আছে জেমস টেরাস 2017 সালের 1 জানুয়ারি 1 জানুয়ারি তারিখ। তাহলে প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেমস টেরাস। তাহলে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। ওকে, 1 জানুয়ারি তারিখে কি হয়েছে? নগদ হচ্ছে 1,20,000 টাকা, 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। ঠিক আছে? এটা হলো তার ১ তারিখের লেনদেন। যেহেতু ব্যবসা শুরু করছে নগদ টাকা নিয়ে এবং আসবাবপত্র নিয়ে সে ব্যবসা শুরু করছেন। তার মানে কি? এখানে অর্থ সম্পর্কিত আছে এবং এটা আমার আর্থিক অবস্থার পরিবর্তন করে। ঠিক আছে? আর্থিক অবস্থা বলতে কি বোঝায়? যে নগদ মানে সম্পদ, দায়, মালিকানা সত্ত্বেও তো আর্থিক অবস্থা বোঝায়। ঠিক আছে? আর্থিক অবস্থা বলতে কি বোঝায় এখানে আমি তারপর লিখে দিই। ঠিক আছে? আর্থিক অবস্থা বলতে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বকে বোঝায়। বুঝতে পারছেন? ওকে। তাহলে আর্থিক অবস্থা বলতে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব বোঝায়। তাহলে তো আমাদের এই যে ১ তারিখের যে ঘটনাটা এটা লেনদেন। কারণ হচ্ছে এটা তো প্রথমত এখানে অর্থ সম্পর্কিত আছে। দ্বিতীয়ত হচ্ছে এটা আমার আর্থিক অবস্থা পরিবর্তন করবে। দ্যাটস সো এটা হচ্ছে আমার লেনদেন। এখন আমি দেখব জেমস টেরাস। এটা হচ্ছে আমার ১ তারিখের লেনদেন। ওকে। জেমস টেরাস একটা ব্যবসা প্রতিষ্ঠান। সে ব্যবসা শুরু করছে। ব্যবসা যখন শুরু করবে আমরা বিগত ক্লাস করেছিলাম। আ কে শুরু করবে? মালিক শুরু করবে। তো মালিক ব্যবসা প্রতিষ্ঠানে কি দিয়েছে? মালিক ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা দিয়েছে। নগদ টাকা দিছে। তো মালিক ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা দিলে কি হয়? নগদটা কি? নগদের পরিমাণ বাড়ে। নগদের পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ে। মানে নগদ টাকার পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ে। তো নগদের পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠানে বাড়লে নগদটা কি একটা সম্পদ। তার মানে নগদ বাড়ার মানে কি? সম্পদ বাড়ে। ঠিক আছে? সম্পদ বাড়ে। ঠিক আছে? ওকে। আবার কি দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে? আরেকটা দিয়েছে যে আসবাবপত্র নিছে। আসবাবপত্র ব্যবসা প্রতিষ্ঠানে শুরুর সময় আসবাবপত্র দিয়েছে। তার মানে কি? আরেকটা কি? আসবাবপত্র। আসবাবপত্র। তাহলে এই যে আসবাবপত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়ার ফলে আস আসবাবপত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়ার ফলে প্রতিষ্ঠানে এই যে সম্পদের পরিমাণ কি বাড়ছে না কমছে? মানে আসবাবপত্রের পরিমাণ কি বাড়ছে না কমছে? বাড়ছে। ঠিক আছে? বাড়বে। মানে আসবাবপত্র ব্যবসায় আনার ফলে আসবাবপত্রের পরিমাণ বাড়বে। ঠিক আছে? এখন আসবাবপত্রটা কি? একটা সম্পদ। আসবাবপত্রটা কি? একটা সম্পদ। তাহলে আসবাবপত্র বাড়বে মানে কি? সম্পদ বাড়বে। বুঝতে পারছি? ওকে। তাহলে এটা হচ্ছে। এখন দেখেন এই ২ টা জিনিস কে দিয়েছে? প্রতিষ্ঠানে। এই যে এখানে নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে দিয়েছে, আসবাবপত্র দিয়েছে। এই ২ টা জিনিস কে দিয়েছে? মালিক দিয়েছে। মালিক দিয়েছে। কে দিয়েছে? মালিক দিয়েছে। তো এখানে কি মালিক প্রতিষ্ঠানকে সুবিধা দিছে না নিছে? এখানে মালিক সুবিধা দিছে। তো আমরা বলতে আমরা গতকাল বলেছিলাম মালিক যদি প্রতিষ্ঠানে কোনো সুবিধা দিয়ে থাকে, মালিক কি দিয়ে থাকে? সুবিধা দিয়ে থাকে। হ্যাঁ? মালিক সুবিধা দিয়ে থাকে। তাহলে মালিক যদি সুবিধা দেয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা মূলধন বলবো। কি বলবো? মূলধন বলবো। ওকে? ইয়েস। এখন দেখেন এখানে এই যে মালিক প্রতিষ্ঠানে কি সুবিধা দিছে? নগদ টাকা দিছে, আসবাবপত্র দিছে। তার মানে এটা মালিক দিছে। তার নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে মালিক দেওয়ার কারণে মালিক সুবিধা দেওয়ার কারণে মূলধন কি হয়েছে এখানে? মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মূলধনের পরিমাণ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। এখন মূলধন কার সাথে সম্পর্ক?
মানে মূলধন বৃদ্ধি পাইলে কি বৃদ্ধি পায়? মূলধন বৃদ্ধি পেলে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। কি পাবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছি? ওকে। তাহলে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ এই যে ১ তারিখে নগদ আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করার কারণে ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ছে, আসবাবপত্রের বা টাকার মানে আসবাবপত্রের পরিমাণ বাড়ছে। এখন নগদ মানে আসবাবপত্রটা কে দেয়? মালিক দেয়। তার মানে কি মালিক যেটা দেয় সেটা কি? মূলধন। তাহলে মালিক মূলধন দেওয়ার কারণে মালিকের মালিকানা সত্ত্বের পরিমাণ কি? বাড়বে। ঠিক আছে? এখন এই যে মানে মালিক এখানে কত টাকা দিয়েছে? নগদ কত টাকা দিছে? নগদ হচ্ছে ১,২০,০০০ টাকা দিচ্ছে। ঠিক আছে? আর আসবাবপত্র কত? আসবাবপত্র হচ্ছে ৭০,০০০ টাকার আসবাবপত্র দিয়েছে। ঠিক আছে? তাহলে এই যে নগদ এবং আসবাবপত্র এই দুটোই কি মূলধন না? এই দুটো কে দিচ্ছে? মালিক দিছে না? তাহলে মালিক দেওয়ার কারণে সেটা কি? মালিকের মূলধনের পরিমাণ। এখন এই দুটোকে যোগ করলে কত হয়? ১,২০,০০০ আর ৭০ যোগ করলে কত হয়? ৭০, ৮০, ৯০, ১,৯০,০০০। কত? ১,৯০,০০০। এই ১,৯০,০০০ হচ্ছে মালিকের মূলধন। অর্থাৎ মালিকানা সত্ত্বকে ১,৯০,০০০ বৃদ্ধি পাবে। ঠিক আছে? ওকে। এখন আমরা এই জিনিসটাই আমরা কি হিসাব সমীকরণে এটা নিয়ে আসবো। এই হিসাব সমীকরণ আগে কিন্তু আমাকে এখানে এটা প্রভাবিত করতে হবে। তো হচ্ছে আমার হচ্ছে এটা ২০১৭ সালে ২০১৭ জানুয়ারি ১। ঠিক আছে? এখন কত এখানে নগদ। এই যে নগদ, এই যে সম্পত্তি, এই যে সম্পত্তির আমাদের পার্ট, কারণ হিসাব সমীকরণে ২ টা পার্ট থাকে। একটা হলো সম্পত্তি পার্ট, একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব পার্ট। তাহলে সম্পত্তি পার্টের একটা সম্পত্তির নাম কি? নগদ। তাহলে আমরা এখানে লিখব নগদ। হ্যাঁ? আরেকটা সম্পত্তির নাম কি? আসবাবপত্র। তাই আমরা এখানে লিখব আসবাবপত্র। ঠিক আছে? ওকে। আর এখন দেখেন এই যে নগদ বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তো ১,২০,০০০। এই যে এখানে ১,২০,০০০ হবে। আর আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে কত? ৭০,০০০। তাই এখানে ৭০,০০০ টাকা বৃদ্ধি পাবে। ঠিক আছে? এখন এই দুইটার যোগফল কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এই দুইটার যোগফল কত? অর্থাৎ ১,২০,০০০ আর ৭০ যোগ করলে ১,৯০,০০০ হয়। ১,৯০,০০০। ঠিক আছে? এটাই। এটাই হচ্ছে আমার এই যে ১ তারিখে যে মালিক ব্যবসা শুরু করছে নগদান আসবাবপত্র নিয়ে, তার বিশ্লেষণ হচ্ছে এটা এবং আমাদের হিসাব সমীকরণকে প্রভাবিত করছে এভাবে। ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন এটা তাহলে আমরা বুঝছি। তারপর বলা হচ্ছে যে সারা বছর, হ্যাঁ? সারা বছর প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। সারা বছরে তারা আরো যে কিছু লেনদেন হইছে, সেই লেনদেনগুলো নিচে দেওয়া আছে। তারপর জানুয়ারি ১ যেই তারিখে ব্যবসা শুরু করছে, সেই তারিখে সে কি করছে দেখেন, প্রাইম ব্যাংকে ৫০,০০০ টাকা দিয়ে টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে, কার নামে? প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। ঠিক আছে? যেই দিন সে ব্যবসা শুরু করছে সেদিনই সে প্রাইম ব্যাংকে ৫০,০০০ টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক হিসাব খুলছে। ঠিক আছে? ওকে। এটা বিজনেস। তাহলে কি হবে? আমার বিজনেস মানে হচ্ছে ব্যাংকে অর্থাৎ হিসাব খোলা হলে কি হয়? আমাদের প্রতিষ্ঠান থেকে কি টাকা চলে যাবে না? টাকা চলে যাবে না? হ্যাঁ, টাকা চলে যাবে। তাহলে কি টাকা চলে যাবে? ব্যাংকে যদি হিসাব খোলা হয় নগদ টাকা চলে যাবে না? হ্যাঁ, নগদ হ্রাস। তাহলে নগদ হ্রাস মানে কি হ্রাস? সম্পদ হ্রাস। ঠিক আছে? তাহলে নগদ হ্রাস মানে সম্পদ হ্রাস। কেন হ্রাস পাইছে? কেন? কেন হ্রাস পাইছে? কারণ হচ্ছে আমার ব্যাংক হিসাব খোলা হলো। আমার ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো। কি? ব্যাংক। এখন দেখেন এই যে ব্যাংক, অর্থাৎ আমার নগদ টাকা চলে গেল, আবার ব্যাংকে টাকাটা যোগ হলো। আমারই টাকা আবার সেটা ব্যাংকে টাকা যোগ হলো। মানে ক্যাশ টাকা থেকে ব্যাংকে টাকা চলে গেল। অর্থাৎ আমার নগদ যেরকম প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, এই যে ব্যাংকটাও কি প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ। তাহলে মানে কি নগদ টাকা কমে গেছে, ব্যাংকের টাকাটা কি হইছে? বাড়ছে। ব্যাংকের টাকাটা কি? বৃদ্ধি পাইছে। তাহলে ব্যাংকটা কি? একটা সম্পদ। ব্যাংকটা প্রতিষ্ঠানের কি? একটা সম্পদ। মানে প্রতিষ্ঠানের নামে যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয় তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্টটা প্রতিষ্ঠানের জন্য কি? একটা সম্পদ। তার মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে মানে কি? সম্পদ বৃদ্ধি পাইছে। ক্লিয়ার? ওকে। তার মানে কি? একটা সম্পদ বৃদ্ধি পাইলে একটা সম্পদ হ্রাস পাইছে। মানে নগদ টাকা, মানে ব্যাংক হিসাব খোলার ফলে নগদ টাকা কমে গেছে, বাট কি? ব্যাংকে টাকাটা বাড়ছে। ওকে। তাহলে কত টাকা এখানে? ৫০,০০০ টাকা। ওকে? এই টাকাটা জাস্ট আমরা এখন হিসাব সমীকরণে লিখব। আমাদের এটা হচ্ছে জানুয়ারি ১ তারিখ। ওকে? আমাদের নগদ থেকে কি ৫০,০০০ টাকা কমে যাবে। তার মানে নগদ থেকে ৫০,০০০ টাকা মাইনাস করতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাবে ৫০,০০০ টাকা। ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাবে কত?
50,000 টাকা। তাহলে এখানে সম্পত্তির জায়গায় নগদ আছে, আসবাবপত্র আছে, ব্যাংক নাই। তাই আমাকে এখানে ব্যাংক দিতে হবে। ক্লিয়ার? ওকে। ব্যাংক কি বৃদ্ধি পাবে কত? 50,000 টাকা। 50,000 টাকা। ওকে। এটা হচ্ছে আমার হিসাব সমীকরণের প্রভাবিত। অর্থাৎ একটা সম্পদ বৃদ্ধি পেলে একটা সম্পদ হ্রাস পাবে। একটা সম্পদ বৃদ্ধি পেলে একটা সম্পদ কি হবে? হ্রাস হবে। ক্লিয়ার? ওকে। তাহলে আমাদের এটাও শেষ। এবার আছেন 4 জানুয়ারি। 4 জানুয়ারি কি বলা আছে? বলা আছে যে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। কি ক্রয় করা হয়েছে? পণ্য ক্রয় করা হয়েছে। কার কাছ থেকে? বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে। তাহলে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে কত টাকা? 45,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। জাস্ট এতটুকুই। এরপর হচ্ছে এই যে পণ্য 45,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, এই পণ্য ক্রয় করে নগদে প্রদান করা হয়েছে 20,000 টাকা। তারপর হচ্ছে চেক মারফত মানে চেকে প্রদান করা হয়েছে 15,000 টাকা। ঠিক আছে? অর্থাৎ 45,000 টাকার এই যে 45,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, এই 45,000 টাকার পণ্য ক্রয় করে নগদে প্রদান করা হয়েছে 20,000, চেকে প্রদান করা হয়েছে 15,000। এখন আমরা এটা দেখব। এটা হচ্ছে জানুয়ারি 4। ওকে। দেখেন আমার বিজনেস, এটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান। ঠিক আছে? ওকে। এখন পণ্য ক্রয় করা হয়েছে। প্রতিষ্ঠানে কি করা হয়েছে? পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে প্রতিষ্ঠানে পণ্যের পরিমাণ আসছে। কি আসছে? পণ্য আসছে। তো পণ্য নামে তো আমার হিসাব বিজ্ঞানে কোনো কিছু হয় না। আমরা দেখব যদি পণ্য ক্রয় করা হয়, কি করা হয়? পণ্য যদি ক্রয় করা হয় তাহলে সেই জায়গায় ক্রয় আসবে। পণ্য ক্রয় করলে সেখানে কি আসবে? ক্রয় আসবে। শুধু ক্রয় হিসাবটাই আসবে। ঠিক আছে? ওকে। যদি পণ্য ক্রয় থাকে, আমি এখানে ছোট্ট করে লিখে দিই। পণ্য ক্রয় থাকলে সেখানে ক্রয় হিসাব আসবে। ঠিক আছে? ওকে। তাহলে পণ্য ক্রয় করলে সেখানে কি আসবে? ক্রয় হিসাব আসবে। তার মানে কি? আমার প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করলে ক্রয়ের পরিমাণ বাড়বে। ক্রয়ের পরিমাণ বাড়বে। ক্রয় কি? একটা ব্যয়। তাহলে ক্রয় বাড়লে ব্যয় কি হবে? ব্যয় বাড়বে। আর ব্যয় বাড়লে ব্যয় কার সাথে সম্পর্ক? ব্যয় হচ্ছে মালিকানার সাথে সম্পর্ক। ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব মানে ওই কি হবে? কমবে। ঠিক আছে? এটা করেছিলাম। তাহলে হচ্ছে আমার প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করলে পণ্যের পরিমাণ মানে ক্রয়ের পরিমাণ বাড়বে। ক্রয় বাড়লে মানে ব্যয়। ক্রয়টা হচ্ছে একটা ব্যয়। তাহলে ব্যয় বৃদ্ধি পাবে। আর ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ক্লিয়ার? ওকে। এখন দেখেন ক্রয় করছি। তো ক্রয় করলে প্রতিষ্ঠান থেকে কি চলে যায়? প্রতিষ্ঠান থেকে কি চলে যায়? টাকা চলে যাবে। এখন সেটাই বলছে যে নগদে হচ্ছে 20,000 টাকা চলে গেছে। তাহলে আমার এখানে কত হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছিল? 45,000 টাকা। কত হাজার টাকা? 45,000। ঠিক আছে? ওকে। এখন আমি এই 45,000 টাকা থেকে মানে এই যে 45,000 টাকাটা পণ্য ক্রয় করছি, এখানে হচ্ছে আমি নগদে প্রদান করছি 20,000 টাকা। তাহলে নগদে টাকা চলে গেছে, নগদ কমে গেছে। নগদ কমে গেছে মানে কি কমে গেছে? সম্পত্তি কমে গেছে। ঠিক আছে? সম্পদ কমে গেছে। কত টাকা? 25,000 20,000 টাকা। সরি, 20,000 টাকা। এখন চেকে প্রদান করা হয়েছে। চেকে মানে কিছু টাকা ক্যাশে, কিছু টাকা চেকে। চেকে প্রদান করা হয়েছে। চেকে মানে কি? চেক বলতে কোনো কিছু হবে না। যেখানে আমরা চেক দেখবো সেখানে কি লিখবো? ব্যাংক বলবো। তাহলে চেক নামে আমার হিসাব বিজ্ঞানে কোনো হিসাব হয় না। যেখানে চেক থাকবো সেখানে কি লিখবো? ব্যাংক। তাহলে ব্যাংক থেকে কি কমে গেছে? তো ব্যাংকটা কি একটা সম্পদ। তার মানে কি? ব্যাংক থেকে কমে গেছে মানে কি? সম্পদ থেকে কমে গেছে। তো সম্পদ থেকে কমে গেছে। ওকে। কত টাকা? 15,000 টাকা। ওকে? ইয়েস। এতটুকুই হচ্ছে আমার এই যে লেনদেনে দেওয়া আছে। এখন এখানে একটা ট্রিক্স আছে। সেটা হচ্ছে দেখেন, আপনি পণ্য ক্রয় করছেন 45,000 টাকা, বাট প্রদান করছেন কত? 20 আর 15। 20 আর 15 কত হয়? 35,000। তার মানে কি? আপনি পণ্য ক্রয় করছেন হচ্ছে আপনার 45,000, বাট আপনি প্রদান করছেন কত? 35,000 মোট। মোট মিলায়ে 35,000 টাকা আপনি প্রদান করছেন। তার মানে এখন কত টাকা বাকি আছে? 10,000 টাকা। কি আছে? বাকি আছে। বাকি আছে। বাকি মানে কি? কার কাছে বাকি? বাকি থাকলে কার কাছে থাকা যায়? পাওনাদার। কারণ পণ্য ক্রয় করলে কার সাথে পণ্য ক্রয় কার সাথে সম্পর্ক? পাওনাদারের সাথে সম্পর্ক। তার মানে কি? পাওনাদার বৃদ্ধি। কারণ পাওনাদার এখনো তো প্রদান করা হয়নি 10,000 টাকা। পাওনাদার পাবে। পাওনাদার বৃদ্ধি। পাওনাদার বৃদ্ধি মানে কি? দায় বৃদ্ধি। পাওনাদার বৃদ্ধি মানে কি বৃদ্ধি? দায় বৃদ্ধি। কত টাকা? 10,000 টাকা। ক্লিয়ার? ওকে। এটাই হচ্ছে আমার যে মানে জাস্ট এখানে একটু ঝামেলা। যে পণ্য ক্রয় করা হয়েছে 45,000 টাকা। নগদে প্রদান করা হয়েছে 35,000, ব্যাংকে 15,000,
বাকি টাকাটা কি? বাকি টাকাটা তো এখানে লেখা নাই। বাট আপনাকে যোগ করে দেখতে হবে যে 20,000 15,000 পরিশোধ করা হইলে এখনো 10,000 টাকা বাকি আছে। বাকি এখনো যে টাকাটা বাকি আছে 10,000 টাকা, সেই বাকি টাকাটা পরিশোধ করা হয় নাই। কি 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 কারণে মানে পরিশোধ করা হয় না? আমরা কাকে পরিশোধ করব? পাওনাদারকে। আরেকটা জিনিস যে বাকিতে পণ্য ক্রয় করছি। মানে এই যে আপনি 10,000 টাকাকে আপনি বাকিতে পণ্য ক্রয় হিসেবে ধরেন। তো বাকিতে পণ্য ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? বাকিতে পণ্য ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? আমি বলে দিলাম। এখানে একটু লিখে দেই। বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? পাওনাদারের সৃষ্টি হয়। ঠিক আছে? পাওনাদার। মানে পণ্য ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? পাওনাদারের সৃষ্টি হয়। এটা মাথায় রাখবেন। মানে বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। তাহলে এই যে বাকি যে টাকাটা সেটার নাম হচ্ছে পাওনাদার। পাওনাদার বৃদ্ধি পেয়েছে মানে দায় যেহেতু পরিশোধ করা হয় না, দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে 10,000 টাকা। ঠিক আছে? এখন এই বিষয়টাই আমরা কি আমাদের হিসাব সমীকরণে নিয়ে আসবো। প্রথম কি হইছে? আমার মালিকানা সত্ত্ব থেকে এই যে হ্রাস পাবো কত? ৪৫,০০০ টাকা। সিম্পল ৪ তারিখ মালিকানা সত্ত্ব থেকে ৪৫,০০০ টাকা হ্রাস পাবে। ওকে, দিলাম। এরপর হচ্ছে আমার এই যে নগদ থেকে হ্রাস পাবে। নগদ মানে সম্পদ কমে গেছে 20,000 টাকা। তাহলে এই যে নগদ থেকে 20,000 টাকা কমে যাবে। ওকে। এরপর হচ্ছে ব্যাংক। ব্যাংক থেকে 15,000 টাকা কমে যাবে। ব্যাংক 15,000 টাকা কমে যাবে। ঠিক আছে? ইকুয়াল এরপরে দেখেন পাওনাদারের দায় বৃদ্ধি পাবে 10,000 টাকা। এই যে দায় বৃদ্ধি পাবে 10,000 টাকা। ঠিক আছে? এটাই হচ্ছে আমার এই যে হিসাব সমীকরণে প্রভাবিত করবে। মানে এভাবে আমার হিসাব সমীকরণকে কি করবে? প্রভাবিত করবে। ঠিক আছে? ওকে। এরপরে লেনদেনটা আমরা দেখব জানুয়ারি ৬। কি? জানুয়ারি ৬ আমার বিজনেস। ওকে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। কি বলা আছে? বলা আছে ৮০,০০০ টাকার পণ্য বিক্রয়। কত হাজার টাকার পণ্য বিক্রয়? ৮০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। ওকে, এই পণ্য বিক্রয় করে নগদে ৩০,০০০ টাকা, চেকে ২৫,০০০ টাকা পাওয়া গেল। তাহলে ৮০,০০০ টাকা পণ্য বিক্রয় করছে, সেখানে নগদে হচ্ছে ৩০,০০০ টাকা এবং চেকে ২৫,০০০ টাকা পাইছে। ঠিক আছে? ওকে, আমরা এটা দেখব। তো পণ্য বিক্রয় করছে, কি বিক্রয় করছে? পণ্য বিক্রয় করছে। তো যদি পণ্য বিক্রয় থাকে, আমি এখানে লিখে দিই, যদি পণ্য বিক্রয় থাকে সেক্ষেত্রে কি আসবে? শুধু বিক্রয় আসবে। কি আসবে? শুধু বিক্রয় আসবে। ওই যে পণ্য ক্রয় করছে তাহলে সেক্ষেত্রে কি আসবে? ক্রয় আসবে। আর পণ্য বিক্রয় করলে কি আসবে? বিক্রয় আসবে। ঠিক আছে? ওকে। এখন দেখেন আমার এই যে বিক্রয় করছে, বিক্রয় করছে, কি করছে? বিক্রয় করছে। তার মানে বিক্রয় করলে কি হয়? বিক্রয়ের পরিমাণ বাড়ে না কমে? বিক্রয় করলে বিক্রয়ের পরিমাণ বাড়ে। কি হয়? বিক্রয়ের পরিমাণ বাড়ে। আর বিক্রয়টা কি? একটা আয়। তার মানে কি বৃদ্ধি পাবে? বিক্রয় বৃদ্ধি পেলে মানে কি বৃদ্ধি পাবে? আয় বৃদ্ধি পাবে। এখন আয় কার সাথে সম্পর্ক? আয় হচ্ছে কার উপাদান? মালিকানা সত্ত্বের উপাদান। তো আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কি হবে? আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে কত টাকা এখানে কত টাকা বৃদ্ধি পাবে? এই যে ৮০,০০০ টাকা। কত টাকার পণ্য বিক্রি করেছে? ৮০,০০০ টাকা। ঠিক আছে? ওকে। এখন দেখেন এই যে পণ্য বিক্রয় করা হয়েছে, কি করা হয়েছে? পণ্য বিক্রয় করা হয়েছে। তাহলে এই যে পণ্য বিক্রয় করা হয়েছে, কি করা হয়েছে? পণ্য বিক্রয় করা হয়েছে। পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানে টাকা আসবে না? হ্যাঁ, ঠিক আছে। প্রতিষ্ঠানে টাকা আসবে। এখন দেখেন এই যে পণ্য বিক্রয় নগদে কত টাকা আসছে? নগদে। এই যে প্রতিষ্ঠানে নগদে আসছে। কিসে আসছে? নগদে আসছে। নগদে, নগদে, নগদে আসছে। নগদে প্রতিষ্ঠানে আসছে মানে কি? নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদে আসছে মানে নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। নগদটা কি? সম্পদ। তার মানে কি বৃদ্ধি পেয়েছে? সম্পদ বৃদ্ধি পেয়েছে। তার মানে কি? সম্পদ বৃদ্ধি পেয়েছে। কত টাকা? এখানে ৩০,০০০ টাকা। ঠিক আছে? ওকে। এরপরে দেখেন আর কি বৃদ্ধি পেয়েছে? স্যাকে। স্যাকে পাওয়া গেছে। কত? স্যাকে মানে কি? যদি স্যাক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি দিব? ব্যাংক দিব। তাহলে স্যাক থাকলে কি? স্যাক নামে কোনো হিসাব হবে না। কি হবে? ব্যাংক হবে। ঠিক আছে? ওকে। এগুলো মাথায় রাখতে হবে। স্যাক নাম তাহলে স্যাক মানে কি? ব্যাংক। তো স্যাকে পাওয়া গেছে মানে কি? ব্যাংকে টাকাটা আসছে। ব্যাংকে টাকা আসলে ব্যাংকের টাকার পরিমাণ কি বাড়ে না কমে? বাড়ে। কি? বাড়ে। তাহলে ব্যাংক বৃদ্ধি। ব্যাংকটা কি একটা প্রতিষ্ঠানের সম্পদ। সম্পদ বৃদ্ধি। ঠিক আছে? কত টাকা? কত টাকা? ২৫,০০০ টাকা। ওকে, ২৫,০০০ টাকা। এখন এই ইনফরমেশন গুলো হচ্ছে আমার মানে লেনদেনে দেওয়া আছে। যে ৮০,০০০ টাকা পণ্য বিক্রয় করছে। তার মধ্যে নগদে পাওয়া গেছে হচ্ছে ৩০,০০০ টাকা।
এই যে নগদে পাওয়া গেছে 30,000 টাকা, আর হচ্ছে সেকেন্ড মানে ব্যাংকে পাওয়া গেছে হচ্ছে 25,000 টাকা। ঠিক আছে? এখন আমি কত টাকা পাইছি? 80,000 টাকা পণ্য বিক্রয় করে কত টাকা পাইছি? এই টাকার এটাকে আপনি যোগ করুন। মানে 30,000 25,000 টাকা যোগ করেন কত হয়? 55,000 হয় না? ঠিক আছে? কত? 55,000 হয় না? এখন কি আমি কি 80,000 টাকা পণ্য বিক্রয় করছি? 80,000 টাকা পণ্য বিক্রি করছি। সিম্পল। তাহলে আমাকে কত টাকা বাকি আছে? কত টাকা বাকি আছে? মানে পাবো, পাবো বা বাকি আছে। কত টাকা বাকি আছে? হুম? বাকি। বাকি মানে কি? আমি এখানে পাবো। প্রতিষ্ঠান পাবে। কে? প্রতিষ্ঠান পাবে। এখন প্রতিষ্ঠান কার কাছ থেকে পাবে? প্রতিষ্ঠান কার কাছ থেকে পাবে? প্রতিষ্ঠান দেনাদারের কাছ থেকে পাবে। কার কাছ থেকে পাবে? দেনাদারের কাছ থেকে পাবে। দেনাদারটা কি? তাহলে প্রতিষ্ঠান দেনাদারের কাছ থেকে পাইলে এখানে দেনাদারের পরিমাণ বাড়ছে না কমছে? প্রতিষ্ঠান যদি দেনাদারের কাছ থেকে পায়, তাহলে দেনাদারের পরিমাণ কি হয়? দেনাদারের পরিমাণ বাড়ে। দেনাদারের পরিমাণ কি হয়? দেনাদারের পরিমাণ বাড়ে। আর দেনাদারটা কি? প্রতিষ্ঠানে সম্পদ। তার মানে কি হবে? সম্পদের পরিমাণ বাড়বে। কত টাকা? 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। ক্লিয়ার? ওকে। এখন এখানে আরেকটা জিনিস। এই যে বাকিতে না, বাকিতে, বাকিতে মানে বাকিতে কি করছে? বাকিতে পণ্য বিক্রয় করছে। বাকিতে পণ্য বিক্রয় করছে। তো বাকিতে পণ্য বিক্রয় করলে কার সৃষ্টি হয়? কিসের সৃষ্টি হয়? দেনাদারের সৃষ্টি হয়। এটা মাথায় রাখতে হবে যে বাকিতে পণ্য বিক্রয় করলে কি হয়? বাকিতে পণ্য বিক্রয় করলে কিসের সৃষ্টি হয়? দেনাদারের সৃষ্টি হয়। আর বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। এগুলো মাথায় রাখতে হবে। সৃষ্টি হয়। ক্লিয়ার? ওকে। এখন জাস্ট আমি এটাকে আমার হিসাব সমীকরণে নিয়ে আসবো। এটা হচ্ছে 6 তারিখ। কত তারিখ? 6 তারিখ। কত তারিখ? 6 তারিখ। এখন কি এখানে কি দেওয়া আছে? যে বিক্রয় করা হয়েছে 80,000 টাকা। তাহলে বিক্রি করলে 80,000 মালিকানা সত্ত্ব কি করবে? বৃদ্ধি করবে। এই যে মালিকানা সত্ত্বকে 80,000 টাকা কি করবে? কত? বৃদ্ধি করবে 80,000। ওকে। এরপরে হচ্ছে 80,000 টাকা বৃদ্ধি করবে। এরপরে কি? এই মানে বিক্রি করে নগদে পাইছে কত? 30,000 টাকা। নগদে কত পাওয়া গেছে? 30,000 টাকা। তাহলে নগদে 30,000 টাকা বৃদ্ধি পাবে। ওকে। তারপর হচ্ছে ব্যাংক। ব্যাংকে কত টাকা আসছে? 25,000 টাকা। ব্যাংকে 25,000 টাকা বাড়বে। ওকে। আরেকটার নাম কি? সম্পদ। আরেকটা সম্পদের নাম কি? দেনাদার। এই যে দেনাদার লিখতে হবে এখানে। কত টাকা? 25,000 টাকা। ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এটা এটা হচ্ছে আমাদের এই যে 6 নাম্বার, অর্থাৎ হচ্ছে 80,000 টাকা পণ্য বিক্রয় করে, এই যে 80,000 টাকা পণ্য বিক্রয় করছে, তা বিক্রি করে নগদে পাইছে হচ্ছে 30,000 টাকা, ব্যাংকে পাইছে 25,000 টাকা, আর বাকিতে মানে এখনো প্রতিষ্ঠান পাবে দেনাদারের কাছ থেকে 25,000 টাকা। এই যে 80,000 টাকা, এই 80,000 টাকা, অর্থাৎ সম্পদ সমান দায় এবং মালিকানা সত্ত্ব সমান হইতে হবে। তাহলে সম্পত্তি পাশ সমান দায় মালিকানা সত্ত্ব সমান হবে। তাহলে এখানে 80,000 টাকা হয়েছে, এখানে 80,000 টাকা হয়েছে। ওকে, ইয়েস। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার, অর্থাৎ জানুয়ারি 6। এরপর হচ্ছে জানুয়ারি 9 কি বলছে? জানুয়ারি 9 বলছে, দেখেন জানুয়ারি 9 বলছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা। এই যে বেলাল এন্টারপ্রাইজ, এই যে এখানে যে বেলাল এন্টারপ্রাইজ ছিল না, এই যে 4 জানুয়ারি বেলাল এন্টারপ্রাইজ কি হয়েছে? 4 জানুয়ারি 10,000 টাকা পাওনাদার ছিল। তো এখানে পাওনাদার লিখ নেই। ওকে, এই যে পাওনাদার মানে 10,000 টাকা দায় ছিল প্রতিষ্ঠান, পাওনাদারকে দেওয়া ছিল। তাহলে সেই টাকাটা কি করছে? পরিশোধ করছে। এই যে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করছে। ঠিক আছে? বেলাল এন্টারপ্রাইজ থেকে বেলাল এন্টারপ্রাইজ পাইতো। তাহলে এটা কত তারিখ? এটা হচ্ছে 9 তারিখ। ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করলে কি হয়? টাকাটা চলে যাবে। নগদ টাকা কমে যাবে। নগদ কমে যাবে মানে কি কমে যাবে? সম্পদ কমে যাবে। সম্পদ কি হবে? কমে যাবে। কত টাকা? এখানে 10,000 টাকা। ঠিক আছে? ওকে। এই যে টাকাটা পরিশোধ করছে, এই টাকাটা চলে গেছে। কেন চলে গেছে? কেন চলে গেছে? কারণ হচ্ছে পাওনাদারকে পরিশোধ করছে। এখন যদি পাওনাদারকে যদি পরিশোধ করা হয়, কি করা হয়? পাওনাদারকে দিয়ে যদি পরিশোধ করা হয়, তাহলে পাওনাদারের পরিমাণ বাড়বে না কমবে? পাওনাদারের পরিমাণ কমবে। তো পাওনাদার কমবে মানে কি কমবে? দায় কমবে।
ঠিক আছে? পাওনাদার কমবে মানে দায় কমবে। তাহলে কত হাজার টাকা? এই যে ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা কি হবে? কমবে। ক্লিয়ার? ওকে। তাহলে নগদ থেকে ১০,০০০ টাকা কমবে, পাওনাদার থেকে ১০,০০০ টাকা কমবে। অর্থাৎ বেলাল এন্টারপ্রাইজে অবশিষ্ট টাকা, বেলাল এন্টারপ্রাইজে অবশিষ্ট টাকা পাওনা পরিশোধের ১০,০০০ টাকা পরিশোধের ফলে বেলাল এন্টারপ্রাইজ মানে কি? পাওনাদার। বেলাল এন্টারপ্রাইজটা কি? পাওনাদার। পাওনাদার পরিমাণ ১০,০০০ টাকা কমবে। আর হচ্ছে নগদ নম্বর সম্পদের পরিমাণ ১০,০০০ টাকা কমবে। ওকে? হ্যাঁ, এটা কত তারিখ? ৯ তারিখ। অর্থাৎ নগদ থেকে ১০,০০০ টাকা কমে যাবে। ওকে। আর হচ্ছে পাওনাদার থেকে ১০,০০০ টাকা কমে যাবে। ক্লিয়ার? ওকে। এরপর আসেন কত নাম্বার? ৯ নম্বর গেল। এবার হচ্ছে ১৮ নম্বর। মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন। দেখেন, মালিক, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। মালিক নিজ প্রয়োজনে, কার প্রয়োজনে? মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন। ঠিক আছে? মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন। এখন মালিক যদি নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করে, তাহলে সেটা কি মালিকের জন্য নিচ্ছে? মালিকের ব্যক্তিগত কাজের জন্য নিচ্ছে। তাহলে সেটা তো ব্যবসা। যদি বলতো মালিক ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন, যদি বলতো কি এই যে নিজ প্রয়োজনের জায়গায় যদি ব্যবসায়ের প্রয়োজনে বলতো, তাহলে সেটা লেনদেন হইতো। আমরা ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ জেম স্টেটাসে একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করতেছি। আমরা কোনো মালিকের ব্যক্তিগত হিসাব করতেছি না। এখন এখানে বলছে মালিক নিজ প্রয়োজনে, নিজ প্রয়োজনে, নিজ প্রয়োজনে। তাহলে কি এটা কি লেনদেন হবে? হবে না। কারণ হচ্ছে আমাদের লেনদেনের একটা বৈশিষ্ট্য ছিল যে হচ্ছে মানে অর্থ সম্পর্কিষ্ট অর্থের সাথে সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, এই যে অর্থের সাথে সম্পর্ক আছে, ঠিক আছে। আর্থিক অবস্থার কোনোভাবে পরিবর্তন করে? করে না। ঠিক আছে? কোনোভাবে পরিবর্তন করে? করে না। কারণ হচ্ছে যে এই যে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করছে, নিজ প্রয়োজনে। আমরা মালিকের হিসাব করি না, ব্যক্তিগত হিসাব করি না। আমরা করি হচ্ছে কার? কার হিসাব করে থাকি? আমরা ব্যবসা প্রতিষ্ঠান হিসাব করে থাকি। তাই হচ্ছে আমার ওই লেনদেনটাকেই, আমি ওই ঘটনাটাকে লেনদেন বলবো, যে ঘটনাটা আমার ব্যবসাকে কি করবে? প্রভাবিত করবে। মাথায় রাখবেন। তাহলে আমি ওই ঘটনাগুলোকে লেনদেন বলবো, যেগুলো আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত। মানে ব্যবসার সাথে সম্পর্কিত। মানে আমার ব্যবসার সাথে সম্পর্কিত। এখন যদি বলতো মালিক ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে আমি সেটা লেনদেন হইতো। কিন্তু মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে সেটা মালিকের ব্যক্তিগত হিসাব। এখানে ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই। দ্যাটস ওয়াই এটা কি? লেনদেন হবে না। তাহলে এটা কি হবে না? লেনদেন হবে না। ১৮ নম্বর। এটা কি? ব্যবসায়ে লেনদেন নয়। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে নিচ্ছে, ব্যবসার প্রয়োজনে নেয় নাই। দ্যাটস ওয়াই এটা আমাদের লেনদেন হবে না। আর যেটা লেনদেন হবে না, সেটা কি আমার ব্যবসা হিসাব সমীকরণে আসবে? আসবে না। ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন লাস্ট একদম জানুয়ারি ২৮ জানুয়ারি হচ্ছে বিজ্ঞাপন খরচ প্রদান ৮,০০০ টাকা। কি প্রদান? এই যে বিজ্ঞাপন খরচ প্রদান ৮,০০০ টাকা। ওকে? এটা হচ্ছে ২৮ নাম্বার। তাহলে বিজনেস, আমি যদি এটাকে বিজনেস ধরি, আমার ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে? আমার ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে বিজ্ঞাপন খরচ প্রদান করলে ব্যবসা প্রতিষ্ঠানে কি চলে যায়? নগদ টাকা চলে যায়। এখানে 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 যদি বলেন যে ভাইয়া যে হচ্ছে এখানে নগদে গেছে না, বাকিতে নগদে গেছে না, ব্যাংকে গেছে, কিছু তো বলা নেই। এখানে টাকাটা দেখেন, বিজ্ঞাপন খরচ প্রদান ৮,০০০ টাকা। কোনো কিছু যদি বলা না থাকে, তাহলে আমরা সেটাকে নগদে ধরে নিব। এই কথাটা মাথায় রাখবেন। বিজ্ঞাপন খরচ করলে প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন খরচ করলে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় না? হ্যাঁ, চলে যায়। মানে নগদ টাকা চলে যায়, নগদ চলে যায়। নগদ হ্রাস পায়। নগদ হ্রাস মানে কি? নগদটা কি একটা সম্পদ। তার মানে কি? সম্পদ হ্রাস। ঠিক আছে? নগদ হ্রাস মানে কি হ্রাস? সম্পদ হ্রাস। কত টাকা? ৮,০০০ টাকা। ওকে। এই যে এই যে হচ্ছে নগদটা হ্রাস পাইলো। কি জন্য হ্রাস পাইলো? বিজ্ঞাপন। বিজ্ঞাপন। ঠিক আছে? বিজ্ঞাপন। এখন দেখেন, বিজ্ঞাপনটা কি প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ? না। বিজ্ঞাপনটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। কি? একটা ব্যয়। মানে বিজ্ঞাপন একটা কি? ব্যয়। তাহলে বিজ্ঞাপন হলে কি পায়? ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পায়। মানে বিজ্ঞাপন হলে কি হয়? বিজ্ঞাপন হলে ব্যয় বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়। এখন ব্যয় কার সাথে সম্পর্ক? ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্ব, মানে ওই এর সাথে সম্পর্ক। ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কি হবে? ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কি পাবে? হ্রাস পাবে। কত টাকা তাহলে এখানে? ৮,০০০ টাকা। ক্লিয়ার? এখন আমি জাস্ট এটা এখানে ইয়ে করব। এটা হচ্ছে ২৮ নাম্বার। ২৮ নাম্বার হচ্ছে
নগদ থেকে হচ্ছে ৮,০০০ টাকা কমে যাবে। আর হচ্ছে আমার মালিকানা সত্ত্ব থেকে ৮,০০০ টাকা কমে যাবে। ক্লিয়ার? হ্যাঁ। এটাই হচ্ছে আমার এই যে লেনদেনগুলো হিসাব সমীকরণে এখানে বসানো হয়েছে, মানে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা হচ্ছে হিসাব সমীকরণে এটা করলাম যে যোগ বিয়োগটা করলাম যে আমাদের উদ্বৃত্ত দ্বারাই আমরা যোগ বিয়োগ করলে নগদের হচ্ছে ৬২,০০০ টাকা দাঁড়ায়, আর হচ্ছে আসবাবপত্র ৭০, ব্যাংক হচ্ছে ৬০ আর দেনাদার হচ্ছে ২৫। আমরা যদি সবগুলো সম্পদ যোগ করি তাহলে মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে ২,১৭,০০০ টাকা। আর হচ্ছে আমাদের পাওনাদার, যে পাওনাদার হচ্ছে যে আমরা বলেছিলাম যে আ আ ৪ তারিখে যেটা ছিল যে বেলাল এন্টারপ্রাইজ আমাদের থেকে পাইতো ১০,০০০ টাকা, সেটা হচ্ছে আমরা পরিশোধ করে দিয়েছিলাম হচ্ছে ৯ তারিখে আইসা ১০,০০০ টাকা পরিশোধ করে দিয়েছি। তাহলে হচ্ছে আ অর্থাৎ সে ১০,০০০ টাকা পাইতো, তাকে পরিশোধ করে দিয়েছি, তাহলে সে মাইনাস হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখানে যোগ বিয়োগ করার পরে মালিকানা সত্ত্ব মানে যোগ বিয়োগ করার পরে আমাদের আ ২,০০,০০০ অর্থাৎ ১৭,০০০ টাকা হইছে। অর্থাৎ আমাদের দায় এবং মালিকানা সত্ত্বর পরিমাণ আর মোট দায় এবং মালিকানা সত্ত্বর পরিমাণ হচ্ছে ২,৭০,০০০ টাকা। তাহলে দেখেন আমার মোট সম্পদ সমান মোট দায় মালিকানা সত্ত্ব মিলছে? মিলছে। একটা জিনিস মাথায় রাখবেন, আমি মনে হয় আগে বলেছিলাম যে হচ্ছে আমাদের হিসাব সমীকরণের ইকুয়েশনটা যদি দেখেন যে একটা মানে সম্পত্তি পার যদি বাড়ে, অর্থাৎ মোট সম্পদ যদি বাড়ে, মোট দায় মালিকানার সাথে কি হবে? বাড়বে। আর হচ্ছে অর্থাৎ একটা সম্পদ বাড়লে একটা সম্পদ কমবে। ঠিক আছে? একটা সম্পদ বাড়লে একটা সম্পদ কমবে। মোট দায় যদি বাড়ে, মোট মালিকানা বা মোট দায় যদি বাড়ে, আর মালিকানা সত্ত্ব কমবে। ঠিক আছে? বাট একটা সম্পদ বাড়লে আবার একটা সম্পদ বাড়ে। একটা সম্পদ বাড়লে আরেকটা সম্পদ কমে। তো এটা হলো এটা। আর হচ্ছে আমরা এই যে টোটাল আমাদের এই যে বিশ্লেষণটা, এগুলো জানতে হবে। মানে এই হিসাব সমীকরণটা আপনাকে ভালোভাবে করতে হলে আগে হচ্ছে এই যে হিসাব সমীকরণের ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো যদি বুঝেন, আপনি মেইন হচ্ছে এটা বিশ্লেষণ করা। কি করা? এখানে তো আমরা বিশ্লেষণ করছি। আর এখানে জাস্ট হচ্ছে আমরা সেটা চকের মাধ্যমে প্রকাশ করছি। ঠিক আছে? হিসাব সমীকরণের যে চকটা আছে যে a = α ওই যে প্রমাণ করার যে বিষয়টা, হ্যাঁ? এটা জাস্ট আমরা চকের মাধ্যমে একটা টেবিলের মাধ্যমে কি? একটা টেবিলের মাধ্যমে সেটা আমরা প্রকাশ করছি। বাট এর ইন্টারনাল মানে ব্যাক এন্ড এ যে বিষয়টা বিশ্লেষণ করার বিষয়টা, এটা হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পোর্টেন্ট। আপনি যদি এই বিষয়টা বুঝেন, শুধু জাস্ট এই বিশ্লেষণ করা বিষয়টা যদি বুঝেন, তাহলে আপনি হিসাব বিজ্ঞানে অনেক দূর যাইতে পারবেন। মানে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে বিষয়টা। আর আপনার যদি এই জায়গায় যদি আপনার সমস্যা থাকে, তাহলে আপনি আ মানে সামনে গেলে অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না। তো সেজন্য হচ্ছে বিশ্লেষণটা মানে লেনদেন বিশ্লেষণটা এই মানে এই স এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে হিসাব বিজ্ঞানের শুরুর যে ধাপটা আমরা ১ম চিহ্নিত করছি, লেনদেন কিনা। তারপর হচ্ছে সেটা বিশ্লেষণ করা। এই বিশ্লেষণটা করা খুবই ডিফিকাল্ট। আপনি যখন বিশ্লেষণ করতে পারবেন ভালোভাবে, তখন সেটা আপনার জন্য মানে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? আর এখান থেকে মানে আপনি যদি বিশ্লেষণ করেন, এখান থেকে যেভাবেই এমসিকিউ হোক না কেন, আপনি পারবেন। সো বিশ্লেষণ পার্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো এই হলো আমাদের হিসাব সমীকরণের আজকের ক্লাস। আ আমি আমার সর্বোচ্চটুকু দিয়েছি। বোঝানোর চেষ্টা করেছি। আ আ আপনারা যদি তারপরেও কোন জায়গায় কনফিউশন থাকে বা কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই ক্লাসটা বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করবেন।